বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইন ক্লাসে স্বাগতম। বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক হিসাব বিজ্ঞান, বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ শ্রেণী। আজকের আলোচ্য বিষয় আধুনিক পদ্ধতিতে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পূর্বেই জেনে নিয়েছো তোমরা যে আধুনিক পদ্ধতিতে হিসাবকে আমরা সাধারণত 5 ভাগে ভাগ করে থাকি। প্রথমত সম্পদ হিসাব, দ্বিতীয়ত দায় হিসাব, 3 আয় হিসাব, 4 ব্যয় হিসাব, 5 মূলধন বা মালিকানা সত্ত্ব। এখন আধুনিক পদ্ধতি হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় কিভাবে করতে হয় তা তোমরা জেনে নাও। সম্পদ হিসাবের ক্ষেত্রে সম্পদ বৃদ্ধি পেলে বা আসলে ডেবিট হয়। সম্পদ হ্রাস পেলে বা চলে গেলে ক্রেডিট হয়। যেমন নগদে আসবাবপত্র ক্রয়, ক্রয় 20,000 টাকা। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নগদে আসবাবপত্র ক্রয়, তোমাদের এখানে লক্ষ্য করতে হবে যে আসবাবপত্র যে ক্রয় করা হলো আসলে এটা ব্যবহারের উদ্দেশ্যে নাকি বিক্রয়ের উদ্দেশ্যে। যদি এই সম্পদ ক্রয় যদি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাহলে অবশ্যই এটাকে আমরা সম্পদ বিবেচনা করব। যেমন আসবাবপত্রটা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে, এই ক্ষেত্রে আসবাবপত্র অবশ্যই সম্পদ। আর আসবাবপত্র ক্রয় করতে যে কারবার থেকে নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে এখানে দুইটা সম্পদ রয়েছে। একটা সম্পদ কারবারে আসছে বা আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে। এই ক্ষেত্রে যেহেতু আমরা জেনে নিয়েছি যে সম্পদ বৃদ্ধি পেলে বা আসলে ডেবিট হয়, তাহলে আসবাবপত্র নামক সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে, তাহলে আসবাবপত্র হিসাব কী হবে? ডেবিট। এবং নগদ নামক সম্পদ কারবার থেকে চলে গিয়েছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আরো কিছু এক্সাম্পল দেওয়া যাক। যেমন
পুরাতন আসবাবপত্র বিক্রয়, পুরাতন আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হয়েছে। অবশ্যই এটা ব্যবহারের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা ছিল, যার জন্য যে কোনো একটা কারণেই হোক এই পুরাতন আসবাবপত্রটা কারবার থেকে বিক্রয় করে দেওয়া হলো। তাহলে তোমাকে লক্ষ্য করতে হবে বা তোমাদের লক্ষ্য করতে হবে এখান থেকে অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসবাবপত্র নামক সম্পদ চলে যাচ্ছে এবং নগদ নামক সম্পদ কারবারে আসতেছে। তাহলে নগদ নামক সম্পদ যেহেতু কারবারে আসছে, তাহলে নগদান হিসাবে এই ক্ষেত্রে কী হবে? ডেবিট হবে। নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। কারণ এখানে নগদ নামক সম্পদ আসছে এবং আসবাবপত্র নামক সম্পদ চলে গিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জেনে নিলাম যে সম্পদ বৃদ্ধি পেলে বা আসলে ডেবিট হয়, আর সম্পদ হ্রাস পেলে বা চলে গেলে ক্রেডিট হয়। এরপর আমরা লক্ষ্য করব সম্পদ হিসাবের পরে দায় হিসাব। তাহলে দায় হিসাবের ক্ষেত্রে কি হতে পারে তোমরা একটু দেখে নাও। দায় হিসাবের ক্ষেত্রে দায় হিসাবের ক্ষেত্রে দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দায় হিসাবের ক্ষেত্রে দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয়, যেহেতু দায় হ্রাস পেলে ডেবিট হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমরা জেনে নেই। যেমন জনাব রহমানের নিকট হতে ঋণ গ্রহণ। 5,000 টাকা। তাহলে জনাব রহমানের নিকট হতে ঋণ গ্রহণ, এই ক্ষেত্রে তোমাদের লক্ষ্য করতে হবে যে জনাব রহমানের নিকট এই ব্যবসায়িক প্রতিষ্ঠান দায় রইল কী হিসাবে রইল? ঋণের জন্য। আর এই ক্ষেত্রে আরেকদিকে লক্ষণীয় বিষয়, তোমরা পূর্বে জেনেছো যে কারবারে সম্পদ বৃদ্ধি পেলে বা সম্পদ আসলে ডেবিট হয়। এখানে নগদ নামক সম্পদ আসছে, যার জন্য আমরা পূর্বের 1 নম্বর সূত্রটা আমরা দেখব যে আসলে সম্পদ আসলে যে ডেবিট হয়, এখানে ওইটাই প্রয়োগ করা হচ্ছে যে সম্পদ আসলে ডেবিট। তাহলে নগদ নামক সম্পদ আসছে, যার জন্য আমরা লিখব নগদান হিসাব ডেবিট। আর আমাদের দায় বৃদ্ধি পাচ্ছে, কার কাছে দায় বৃদ্ধি পাচ্ছে? জনাব রহমানের নিকট। কি নামক? ঋণ নামক। তাহলে তোমাদের এখানে অবশ্যই দুইটা মিলেই লিখতে হবে যে রহমানের ঋণ হিসাব ক্রেডিট, রহমানের ঋণ হিসাব ক্রেডিট। কত টাকা? 5,000। তাহলে আমরা জেনে নিলাম যে আসলে দায় বৃদ্ধি পেলে যে ক্রেডিট হয় তার একটা উদাহরণ, জনাব রহমানের নিকট হইতে ঋণ গ্রহণ করার ফলে
জনাব রহমানের নিকট থেকে ঋণ গ্রহণ করার ফলে আমার ঋণ নামক দায় বৃদ্ধি পেয়েছে, যার জন্য রহমানের ঋণ হিসাব ক্রেডিট হয়েছে। আর অপরদিকে ঋণ গ্রহণ করার ফলে কারবারে নগদ টাকা আসছে, যার জন্য নগদান হিসাব ডেবিট হয়েছে। আরেকটা উদাহরণ দেখা যাক, দেখে নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ। জনাব রহমানের ঋণ পরিশোধ ৩,০০০ টাকা। তাহলে দেখো, আমরা জনাব রহমানের ঋণ পরিশোধ করলাম, তাহলে এই কারবার থেকে রহমানের নিকট আমার দায় হ্রাস পেয়েছে। তাহলে আমরা জেনে নিয়েছি যে আসলে দায় হ্রাস পেলে কী হয়, ডেবিট হয়। তাহলে এই ক্ষেত্রে জনাব রহমানের নিকট যেহেতু আমার দায় হ্রাস পেল, তাহলে জনাব রহমান বা রহমানের ঋণ হিসাব কী হবে, ডেবিট। রহমানের ঋণ হিসাব ডেবিট, রহমানের ঋণ হিসাব ডেবিট। আর কারবার থেকে অবশ্যই নগদ টাকা চলে যাচ্ছে, নগদ টাকাটা কারবারের জন্য সম্পদ ছিল, যার জন্য নগদান হিসাব কী হবে, ক্রেডিট। তাহলে আমরা জেনে নিলাম যে দায় হিসাবের ক্ষেত্রে দায় হ্রাস পেলে ডেবিট হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এইবার লক্ষ্য করো, ব্যয় হিসাবের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। তবে এখানে তোমাদের একটি বিষয় লক্ষ্য করতে হবে যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ তোমাদের সর্বদাই লক্ষ্য করতে হবে, অর্থাৎ যে খাতে ব্যয় হয়, অর্থাৎ যে খাতে ব্যয় হয় ওই খাত ডেবিট হয়, ওই খাত ডেবিট হয়। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। তোমাদের এই বিষয়টা লক্ষ্য করতে হবে যে যে খাতে আসলে ব্যয় হয় ওই খাত ডেবিট হয়। যেমন বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ ৩,০০০ টাকা। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ এটা দুই ভাগে হতে পারে, একটা হলো বিক্রয় মূল্যে আর একটা হলো ক্রয় মূল্যে। তোমাদের অবশ্যই এটা লক্ষ্য করতে হবে যে এই বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্যটা যে বিতরণ করা হচ্ছে অবশ্যই সেটা ক্রয় মূল্যে বিতরণ করা হচ্ছে। তাহলে বিজ্ঞাপন শব্দের অর্থ হলো প্রচার করা, তোমার কোম্পানির কী করা, পণ্যের প্রচার করা। তাহলে এই ক্ষেত্রে তুমি যেহেতু বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করছো, তাহলে পণ্যটা কারবার পূর্বে অবশ্যই ক্রয় করেছিল, আর যখন ক্রয় করেছিল তখন কিন্তু তোমরা তোমাদের প্রতিষ্ঠানে লিখেছিল ক্রয় ডেবিট করছিলাম। তাহলে ক্রয়কৃত পণ্য যদি কারবার থেকে চলে যায়, তাহলে তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে ক্রয় যেহেতু পূর্বে ডেবিট ছিল, তাহলে ক্রয় এখন কি হবে, ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট হবে কি,
যে বিজ্ঞাপনটা যেহেতু খরচের খাত, এই ক্ষেত্রে বিজ্ঞাপন নামক খরচ বৃদ্ধি পেয়েছে, তাহলে বিজ্ঞাপন হিসাব কী হবে? ডেবিট হবে। কত টাকা? 3000। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জেনে নিয়েছো যে আসলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়। অর্থাৎ যে খাতে ব্যয় হয় ওই খাত ডেবিট হয়। তাহলে এখানে কোন খাতে ব্যয় হয়েছে? বিজ্ঞাপন খাতে, তাহলে বিজ্ঞাপন হিসাব কী হবে? ডেবিট। হ্যাঁ, আর তোমার কারবার থেকে চলে গেছে কি আসলে পণ্য, সে পণ্যটা পূর্বে ক্রয় করা ছিল, যেহেতু ক্রয় যখন করেছিলা ক্রয় তুমি ডেবিটে লিখছিলা, আর ক্রয় কিন্তু পণ্য যখন বিতরণ করে দিলা তাহলে ক্রয় হ্রাস পেয়েছে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট। এবার আমরা দেখব আয় হিসাবের ক্ষেত্রে। আয় হিসাবের ক্ষেত্রে তাহলে আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তোমাদের লক্ষ্য করতে হবে যে আয় হ্রাস পেলে ডেবিট হয় এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। অর্থাৎ যে খাতে আয় হয় ওই খাত সর্বদাই ক্রেডিট হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা জেনে নেব। যেমন কমিশন পাওয়া গেল 1000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কমিশন পাওয়া গেলে 1000 টাকা, এই ক্ষেত্রে তোমাদের লক্ষ্য করতে হবে যে আসলে কমিশন যে পাওয়া গেল, কমিশন বাবদ আমরা কি পেলাম? অবশ্য কমিশন বাবদ আমরা নগদ টাকা পেলাম। তো নগদ টাকাটা যেহেতু কারবারের সম্পদ, তাহলে আমরা পূর্বে জেনেছি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। আমরা এই নগদ টাকাটা আসলে কোন খাত থেকে পেলাম? কমিশন খাত থেকে। তাহলে এই ক্ষেত্রে কমিশনটা আয়ের খাত। আমরা তো জেনেছি যে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তারপরে লেখা হয়েছিল যে যে খাতে আয় হয় ওই খাত ক্রেডিট হয়। তাহলে এই ক্ষেত্রে কমিশন নামক আয়ের একটা খাত, তাহলে কমিশন হিসাব কী হবে? ক্রেডিট। অর্থাৎ কমিশন আয় হিসাব, কমিশন আয় হিসাব ক্রেডিট। আর কিছু দেখা যায়, যেমন বিনিয়োগের সুদ পাওয়া গেল। যেমন বিনিয়োগের সুদ পাওয়া গেল, বিনিয়োগের সুদ পাওয়া গেল 6000 টাকা। তো বিনিয়োগের সুদ পাওয়া গেল, তাহলে আমরা আসলে কি পেলাম এখানে? নগদ টাকা। তো নগদ টাকাটা কারবারের জন্য কি? সম্পদ। তাহলে নগদ নামক সম্পদ আসলো, তাহলে নগদান হিসাব ডেবিট। কোন খাত থেকে পেলাম? বিনিয়োগের সুদ খাতে। এই ক্ষেত্রে তাহলে সুদটা যেহেতু আয়ের খাত, তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে সুদ আয় হিসাব ক্রেডিট। কত টাকা? 6000 টাকা। তাহলে আমরা জেনে নিলাম যে আসলে আয় হিসাবের ক্ষেত্রে আয় হ্রাস পেলে ডেবিট হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এবার আসো আমরা দেখব মূলধন বা মালিকানা সত্ত্বের ক্ষেত্রে।
মূলধন হ্রাস পেলে ডেবিট, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। এই ক্ষেত্রে একটা উদাহরণ দেখা যাক যে মূলধন হ্রাস পেলে ডেবিট, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে কিভাবে হয় দেখিনি আমরা। যেমন জনাব এক্স নগদ 50,000 টাকা কারবারে বিনিয়োগ করলেন। জনাব এক্স নগদ 50,000 টাকা কারবারে বিনিয়োগ করলেন। এক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে নগদ টাকা যেহেতু সে বিনিয়োগ করলেন, কারবার এবং মালিক দুটা যেহেতু ভিন্ন সত্তা, তাহলে এই কারবার বা ব্যবসায়িক প্রতিষ্ঠান জনাব এক্সের নিকট হতে নগদ কত টাকা পেল? 50,000 টাকা। আর এই 50,000 টাকা কারবারের জন্য সম্পদ, যার জন্য আমরা লিখে নেব যে নগদান হিসাব কি লিখব? নগদান হিসাব ডেবিট 50,000। আর এই নগদ টাকাটা আসলে কারবার কই পেল? মালিকের নিকট থেকে। আর মালিকের কাছ থেকে কারবার যাই গ্রহণ করুক না কেন, সেটা মালিকের নাম ক্রেডিট না করে আমরা সেই ক্ষেত্রে কি লিখি? মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা? 50,000। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নিলাম যে আসলে মূলধন হ্রাস পেলে ডেবিট এবং মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। যেমন এখানে জনাব এক্সের নিকট থেকে নগদ 50,000 টাকা কারবার গ্রহণ করার ফলে কারবারে নগদ টাকা আসলো, যার জন্য নগদান হিসাব ডেবিট হলো। অপরদিকে এই নগদ টাকাটা কারবার যেহেতু মালিকের কাছ থেকে গ্রহণ করলো, আর মালিক কারবারকে যা দেবে ওইটাই নগদ টাকা, আর মালিক কারবারকে যা দেবে ওইটাই কারবারের জন্য কি? মূলধন, বা কারবার মালিকের কাছে কি রইল? দায় রইল। আর মালিকের কাছে কারবার যে টাকার জন্য দায় রবে ওইটা আসলে মালিক না লিখে আমরা কি লিখব? মূলধন। এই জন্য আমরা লিখব মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা? 50,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে এই হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।